বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদি নির্বাচিত হই, আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করেন ৭ আসনে, ইনশাল্লাহ আমি ৭ আসনে অনেকগুলি সমস্যা আছে, সেই সমস্যাগুলি আমি দূর করব পর্যায়ক্রমে। সবার প্রথম সমস্যা হলো এখানে মানুষ গ্যাস পায় না। ৭ আসন জুড়ে কোনো গ্যাস নাই, অথচ সরকার প্রতি মাসে চুলার যে বিল আছে সেই বিলটা নিয়ে যাচ্ছে, হাজার খানিক টাকার মতো বিল নিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ চুলা এখানে, কিন্তু কোনো গ্যাস সাপ্লাই করতেছে না। এই সাপ্লাই না করার কারণটা হলো সিলিন্ডার কোম্পানি। সিলিন্ডার কোম্পানিকে যে আপনার ওই যখন থেকে পারমিশনগুলি দেওয়া হয়েছে তখন থেকে গ্যাসের পাওয়ার কমায় দিছে সরকার, যাতে করে সিলিন্ডার কোম্পানির সিলিন্ডার বেশি বিক্রি হয়, সিলিন্ডারগুলির চাহিদা বাড়ে। এইভাবে দুর্বৃত্তায়ন চলছে আমাদের দেশে। ঘাটিতে ঘাটিতে আপনার এখানে দুর্বৃত্তরা বসে রয়েছে। এইসব বিষয়গুলি আমি পর্যায়ক্রমে ইনশাল্লাহ কথা বলবো, প্রয়োজন আমি সংসদে কথা বলবো, প্রয়োজন আমি আন্দোলন করব। সবার আগে এই গ্যাসের বিষয়টা আমি ইনশাল্লাহ সমাধান করব, ১ নাম্বার। ২ নাম্বার হইল রাস্তাঘাটে দেখবেন জলাবদ্ধতা, পরিষ্কার করে না। সিটি কর্পোরেশন কেটে রেখে দেয়, বছরকে পর বছর কেটে রেখে দেয়। তাদের সাথে লেনাদারার সমস্যা, এটা আমি আগেই বলছিলাম যে ওইটার একটু নিয়ন্ত্রণ করেন। সবাই তো এখানে বসে বসে কাজ করে, এভাবে কি কথা বলে দেবো? আমাদের মাইক আমাদেরকে ডিস্টার্ব শুরু করছে। কত সুষ্ঠু বন্ধ করে দিলে হয় না? কথা অ্যাটেনশন নষ্ট হয়ে যায়, বুঝছেন? অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। জলাবদ্ধতা নিষ্কাশনের ব্যাপারে ব্যবস্থা করতে হইব। এগুলি আপনার সিটি কর্পোরেশন কোনো কাজ করে না। সিটি কর্পোরেশন দেখেন বিগত বিগত যে মেয়র ছিল ফজলিনুর তাপস সাহেব, তখন কিছু নতুন নতুন আইন করে গেছেন। অত্র এলাকায় ময়লা যে পরিষ্কার করা সেগুলি করে না। ওনারা ময়লাগুলির অকশন দিচ্ছেন, আপনার ওয়ার্ড ওয়াইজ কিছু কিছু দুর্বৃত্তায়নে অকশন দিয়া ওইগুলি বিক্রি করছে। ময়লাও বিক্রি করে। আবার এটার মধ্যে মেকানিজম আছে, মারাত্মক মেকানিজম। ওরা বলছে এই জায়গাটা আমাদেরকে অকশনে নিয়ে যাও, 50 লাখ টাকা দিবা। 50 লাখ টাকাতে আমি ময়লা ফেলার মতো আমার লাভ কি? কই যে এখন যে 100 টাকা করে যেটা চার্জ আছে সেটা তোমরা 500 টাকা চার্জ করবা, তাহলে তোমার খরচ যাবো 200 টাকা, 300 টাকা লাভ হইব। এখন এই ময়লা নিয়ে টানাটানি। তা আমার প্রশ্ন হইল, আমরা যে সিটি কর্পোরেশনের ট্যাক্স দেই, তাহলে এই ট্যাক্সটা কোথায় যায়? এই ট্যাক্সটা তো আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আপনার মিডিয়ার বাইরে কথাগুলি তুলে ধরবেন। এইভাবে জুলুম অত্যাচার দীর্ঘদিন যাবৎ শুরু হচ্ছে, মানুষের পকেটের পয়সা এবার আইন করে করে তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গেলে আপনার বাগবাটারা করে খাচ্ছে তারা। আমরা বেশ কিছু দুর্ঘটনা বিগত আমলে দেখেছি, বিশেষ করে অনেক পরিত্যক্ত ভবন রয়েছে, উচ্চ ভবন, যেগুলোর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই ভবনগুলোর ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ? অনেক ফ্যাক্টরি রয়েছে অনিবন্ধিত, যেগুলো বলা যায়। আর তরুণ সমাজের জন্য অনেকে মাদকাসক্ত হয়েছে, পর্যাপ্ত খেলার মাঠ পাচ্ছে না। এই বিষয়গুলোকে আপনাদের রাখবেন কিন্তু ক্যামেরা এদিকে কথা। অবশ্যই আমাদের যে প্রথম প্রশ্নটা আপনার হলো যে এখানে যে অনেক জরাজীর্ণ ভবন রয়ে গেছে, এই ব্যাপারে আমাদের কি করণীয়? এখানে কিছুদিন আগেও আপনার রাজুকের থেকে একটা টিম গঠন করা হয়েছিল, সেখানে আমি প্রতিনিধিত্ব করেছি। অনেক জায়গা নিয়ে আমি দেখাইছি কিভাবে এই ভবনগুলিকে আপনার ভেঙ্গে নতুন করে করা যায়। এবার অনেকগুলি মালিককে একসাথে করে একটা আপনার বহুতল ভবন করে এক একজনের ফ্লোর দিয়ে দিয়ে আপনার ওইভাবে করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। কেন ওই পরিকল্পনাটা বন্ধ হয়ে গেছে সেটা আমি জানি না। আমি চেষ্টা করব। যেমন মনে করেন এখানে 200 বাড়ি আছে, ছোট ছোট বাড়ি, আধা কাঠা 1 কাঠা, কারোরই কিন্তু কোনো কিছু থাকার সুব্যবস্থা হচ্ছে না। পক্ষান্তরে এখানে সোয়ারেজের লাইন হচ্ছে না, আপনার গাড়ি ঘোড়ার ঢোকার জায়গা আপনার হচ্ছে না। এমন এমন গলি আছে যেখান থেকে একটা মানুষ মারা গেলে খাটরা দিয়ে লাশটা পর্যন্ত বের করতে পারে না, কোলে পাতালে করে বের করে মেন রোডে আনতে হয়। তো এই জায়গাগুলি আমি মনে করি ভেঙ্গে সবাই সাথে একটা আলাপ আলোচনা করে, যেভাবে ডেভেলপাররা ডেভেলপ করে না, এরকম ডেভেলপার সিস্টেমে আপনার সবাইকে মনে করেন বহুতলা বিল্ডিং হইলে সেখানে তো আপনার সবাইকে এক এক ফ্লোরে আপনার করা যাবে। সবাই আপনার ওই পরিমাণ জায়গা যে হারাহারি যেটুকু আসে সেটুকু আপনি পেয়ে যাবে, তারাও আরামে থাকতে পারবে এবং আপনার একটা আধুনিক শহর হিসাবে গণ্য হবে, রাস্তা বড় হবে, সেটা হবে। আর আরো একটা প্রশ্ন ছিল, আপনি বলছেন যে পর্যাপ্ত খেলার মাঠ, তারপরে আপনার মাদকাসক্ত, এগুলি আমরা অলরেডি আমাদের যে
লিফলেট আছে, লিফলেটে আমি উল্লেখ করেছি যে আমি যদি আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, তাহলে এখানে যে মাঠের যে সমস্যাগুলি আছে সেই মাঠগুলি আমরা বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা, পর্যাপ্ত খেলার ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি আপনার মাদক আসক্ত যারা আছে তাদের জন্য রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করব। মূলত আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা একটা করে কমিটি করব, মুরব্বীদেরকে নিয়ে, দলের না, আমাদের স্থানীয় লোকদেরকে নিয়ে একটা করে কমিটি করব। সেই কমিটিতে একটা করে কল্যাণ ফান্ডের আমরা ব্যবস্থা করব। আমরা বিভিন্ন ব্যবসায়ী এবং আমরা যৌথভাবে এই কল্যাণ ফান্ডটা গড়ে তুলব। সেখান থেকে আপনার যত রকমের সমস্যা আছে অত্র এলাকায়, অনেকে বিধবা আছে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা, অনেকে বিবাহ হয় না টাকা পয়সার অভাবে, তাদের বিবাহের ব্যবস্থা করা, অনেকে আছে আপনার অসুস্থ, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। এমনিভাবে নানামুখী সমস্যা আছে, অনেকে মেধাবী ছাত্রছাত্রী আছে, টাকার অভাবে পড়াশোনা করতে পারেন না, এরকম আরও নানাবিধ সমস্যা যেগুলি আছে সেগুলি আমরা চিহ্নিত করে সেই ফান্ড থেকে, কল্যাণ ফান্ড থেকে আমরা সমাধান করব ইনশাল্লাহ। এবং ওই এলাকার ওই ওয়ার্ডের মান্যগণ্য ব্যক্তি যারা থাকবেন তাদের সমন্বয়ে কাজগুলি করা হবে। এবং একটা প্রশ্ন, নির্বাচন কি স্বতঃস্ফূর্ত বা নির্বিঘ্নে করতে পারছেন কিনা, কোনো শঙ্কা আছে কিনা, বাধা পাচ্ছেন কিনা, সে সাথে আপনি কতটুকু আচরণবিধি মানছেন এবং অন্য দলকে কতটুকু মানতে দিচ্ছেন? আমরা তো 16 আনা আচরণবিধি মেনে নির্বাচন করতেছি, কিন্তু আমরা দেখছি গতকাল কিন্তু আপনার আমাদের এখানে এই খাজে দোয়ান অত্র এলাকার মধ্যে আপনার রাস্তার মধ্যে মাইক লাগায় কিন্তু আপনার একটা দল আপনার তারা নির্বাচনী কর্মকাণ্ড চালাইছে, কিন্তু তাদের ব্যাপারে পুলিশকে বা নির্বাচন কমিশন থেকে কোনো রকম আমরা বন্ধ করতে দেখি নাই। হ্যাঁ, এবং আমরা কোনো কিছু যদি করছি, আমরা একটা ওই যে স্টেজ করছিলাম, আমরা একটা কত তারিখে ছিল এটা আনিস ভাই? 12 তারিখে, বিগত 12 তারিখে আমরা আলিয়া মাঠে একটা আমরা জনসভা করার জন্য আমরা চেষ্টা করছিলাম। 25 তারিখে না, 25 তারিখে একটা জনসভা করার চেষ্টা করেছিলাম। আমাদের সম্পূর্ণ আয়োজন হয়ে গেছিল, কিন্তু নির্বাচন কমিশন রাত্রে আপনার নির্বাচনী যে আচরণবিধি তফসির ঘোষণা করছে, তফসিল ঘোষণা করে সকালেই আমাদের এটা বন্ধ করে দিছে। কিন্তু আমাদেরকে তো একটা মিনিমাম টাইম দেওয়া উচিত ছিল, 24 ঘন্টা। আমাদের স্টেজ টেস্টের সব কিছু এভরিথিং কমপ্লিট ছিল। সেদিনই আমাদের জনসভাটা 3টার পরের থেকে আমাদের জনসভা শুরু হবে, 3টা না 2টার থেকে জনসভা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 9টার দিকে আমাদেরকে ফোন করে, আমিরের জামাতকে ফোন করে এই জিনিসটা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। লেভেলের ফিল্ড নাই তো, এটা তো আমি বুঝাচ্ছি। আমাদেরকে রেডি জনসভা যখন রেস্ট্রিকশন ছিল না, আমরা তো জানতাম না এটা রেস্ট্রিকশন আসবে, কমপ্লিট হয়ে গেছে, শুরু হবে, শুরুর আগ মুহূর্তে বন্ধ করে দেয়। আবার দেখা যায় যে আপনার গতকাল মাইক লাগায় সারা এলাকার মধ্যে আপনার তারা জনসভা করে, সেখানে কিছুই বলে না। এটা তো লেভেল ফিল তো হইল না। আরও আপনাকে বলি, আপনি দেখেছেন আপনার ব্যাংক ডিফল্টার আপনার ওই বিএনপির অনেকগুলি প্রার্থী থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু নমিনেশন বৈধ করা হয়েছে, অন্য দলের কিন্তু সেটা করা হয় নাই। তো এভাবে আমরা লেভেল প্লেইং ফিল্ড দেখতেছি না, এবং তাদের ভিতর দুর্বৃত্তায়ন আছে। সম্পর্কিত টাকা পয়সা দিচ্ছেন, আমি মশলা টাকা পয়সা দিচ্ছি, কারে দিচ্ছি নাম বলে নেই তো, ওইটা বললে তো এটা তো অভিযোগ হইল না, স্পেসিফিক তো অভিযোগ হইতে হইব। হ্যাঁ, না আমি তো এটা আপনাকে আনসার কিভাবে দিব, যেহেতু আপনার কোনো নির্দিষ্ট কথা না। আমি দিচ্ছি, কবে দিছি? আমি ফেডারেশন নির্বাচনের সময় দিছি মশলা। দেখেন ওইটা যদি বইলা থাকে তাহলে এটা তো আর এখানে কার্যকর না। আমি ফেডারেশন নির্বাচন করছি, সেখানে আমি প্রত্যেকটা ভোটারের বাড়িতে বাড়িতে মশলার প্যাকেট আমি পাঠাইছি, কিন্তু এই নির্বাচনে আমি পাঠাইছি নাকি এটা তো বলতে হবে। তো আপনার ওই রকম কথার তো কোনো উত্তর হইতে পারে না। আমি বারবার ফোন দিচ্ছিলাম আপনাকে।